আচ্ছা, সিরিজ চ্যাপ্টারের নেক্সট পার্টে যাচ্ছি। আগের পার্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল টেস্ট আর লিবনিজ টেস্ট কাকে বলে বা কীরকম কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আমরা দেখেছি। সো লিবনিজ টেস্টে যেটা ছিল সেটা হচ্ছে অল্টারনেটিং সিরিজ। ফর অল্টারনেটিং সিরিজের জন্য লিবনিজ টেস্টটা অ্যাপ্লিকেবল। তো স্টেটমেন্টটা আগের দিন দেখা হয়েছিল আগের পার্টে, আর ইন্টিগ্রাল টেস্টের প্রুফ সঙ্গে অঙ্ক দেখা হয়েছিল। ঠিক আছে, তো লিবনিজ টেস্টের প্রুফটা এবার দেখো যে লিবনিজ টেস্ট ফর অল্টারনেটিং সিরিজের প্রুফটা কী করে হবে। আমি স্টেটমেন্টটা আরেকবার লিখছি, এটা হচ্ছে লিবনিজ টেস্ট। কি স্টেটমেন্ট ছিল, যে একটা অল্টারনেটিং সিরিজ কনসিডার করি, যে দ্য অল্টারনেটিং সিরিজ of the form সিরিজ এনটা 1 থেকে ইনফিনিটি -1 to the power n minus 1 an greater than 0 is convergent. The alternative series এটা convergent if যদি sequence an is md, এটা মোড অন ডিক্রিজিং হবে, and লিমিট an এটা 0 হবে। ঠিক আছে, এনটা মোড অন ডিক্রিজিং হবে আর লিমিট এনটা 0 হবে। যদি এইটা হয় তাহলে বলবো যে অল্টারনেটিভ সিরিজটা কনভার্জেন্ট। ঠিক আছে, এটা প্রুফ দেয়। প্রুফটা একই, পার্সেলসনের সিকোয়েন্স ধরবো, ধরে সেখান থেকে কনভার্জেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা দেখো, এখানে অল্টারনেটিভ সিরিজ মানে কি, প্রথম টার্মটা পজিটিভ বা সেকেন্ডটা নেগেটিভ, তারপরটা পজিটিভ তারপরটা নেগেটিভ, এইভাবে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে যদি আমি ক্যালকুলেট করি, নোট দ্যাট যে s2n+1টা কত, সরি s2n+2টা কত, s2n+2 হচ্ছে ইভেন, 2n+2টা তো ইভেন, তাহলে s2n+2 মাইনাস s2n যদি ক্যালকুলেট করি কত পাই, দেখো s2n+2টা কত, a1 প্লাস a2, সরি মাইনাস হবে, কারণ প্রথমে একটা প্লাস তারপর একটা মাইনাস, প্লাস a3 মাইনাস a4 ডট 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 করতে করতে লাস্টে কত হবে, লাস্ট হচ্ছে a2n+1 2n+2। এবার 2n+2 সাইনটা কত, পজিটিভ না নেগেটিভ, এটা ভাবতে হবে। দেখো ইভেনগুলোতে মাইনাস আছে, a2তে মাইনাস a4-এ মাইনাস, তাহলে a2n+2 তো ইভেন, তা সেখানে মাইনাসে থাকে, এটা গেল s2n+2। আর এসএনটা কত, মাইনাস s2n টা কত হচ্ছে a1 মাইনাস a2 প্লাস a3 মাইনাস a4 ডট 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 লাস্টে কত, মাইনাস a2n। বোঝা গেছে? তো এইটা গেল। এবার যদি দুটোকে বিয়োগ করে কী হবে দেখো, যে বিয়োগ করে দেখো সবই কেটে যাবে, শুধু এখানে পরের দুটো টার্ম থাকবে, কারণ এখানে 2n পর্যন্ত, মানে 2n পর্যন্ত কেটে যাবে। তা 2n এর পর এখানে কি আছে, একটা 2n+1 আছে, একটা 2n+2 আছে, তাহলে 2n+1টা থাকবে, মানে a2n+1 সেটা পজিটিভ সাইন, মাইনাস a2n+2 এটা নেগেটিভ সাইন, এই দুখানা জিনিস থাকবে। বুঝে গেল? এবার দেখো এটা তো মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স মানে কি, এইটা সাইন কত হবে, দেখো মোনোটোন ডিক্রিজিং মানে পরেরটা ছোট আগেরটা বড়, তাহলে এটা পজিটিভ, এটা গ্রেটার দ্যান 0। কেন, যেহেতু সিকোয়েন্স an ইজ মোনোটোন ডিক্রিজিং বলা আছে। ঠিক আছে, যেহেতু এটা মোনোটোন ডিক্রিজিং তাহলে এটা ছোট পজিটিভ হবে। ঠিক আছে, এটা পজিটিভ মানে কি, তাহলে এটা থেকে বড়, তাহলে দেওয়ার পর কী বলতে পারে যে s2n+2 এটা গ্রেটার দ্যান s2n। ঠিক আছে, দাস কী বলতে পারে যে সিকোয়েন্স s2n ইজ মোনোটোন ইনক্রিজিং। ঠিক আছে, তার মোনোটোন ইনক্রিজিং সঙ্গে বাউন্ডেড অ্যাভারটা প্রমাণ করবো, তাহলেই বলতে পারবো পার্সেল সময় সিকোয়েন্সটা কনভার্জেন্ট, s2nটা কনভার্জেন্ট। ঠিক আছে, সেটা দেখো। এবার দেখো বাউন্ডেড অ্যাভারটা এইভাবে দেখাচ্ছি, দেখো s2nটা কত, s2nটা হচ্ছে এইটা, এটা বের করো, এটার ভ্যালু কত, এটা ক্যালকুলেট করে কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেট করতে এরকম হবে যে a1 মাইনাস a2 প্লাস a3 মাইনাস a4 প্লাস a5 মাইনাস ডট 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 মাইনাস a2n। ঠিক আছে,
এখানে A1 -2 কমন নিলে গ্রুপিং করছি কী হবে, -2 কমন নিলে এটা দিচ্ছি, আবার এখানে মাইনাস কমন নিলে এটা করছি। ঠিক আছে, দেখো A2 - A3 মাইনাস হয়ে গেল, আবার এখানে মাইনাস কমন নিলে A4 - A5 হয়ে গেল। এইভাবে করতে করতে লাস্ট কত থাকবে ভালো করে দেখবে, লক্ষ্য করে 2 3 3 5 কোথায় শেষটা হচ্ছে, শেষটা কিন্তু অডে হচ্ছে, কারণ A1টা সেপারেট আছে। 2 3 4 5 6 7 8 9, তাহলে লাস্টে গিয়ে অডে শেষ হবে, কিন্তু লাস্টে তো ইভেন আছে। তো লাস্টে ইভেন আছে মানে কি, এর আগের টার্মটা পর্যন্ত কিন্তু ব্র্যাকেট হবে আর এই টার্মটা সিঙ্গেল পড়ে থাকবে। মানে বলতে চাইছি মাইনাস লাস্টে থাকবে হচ্ছে A2n - 2 মাইনাস A2n - 1। ঠিক আছে, A2n - 2 মাইনাস A2n - 1, আর লাস্টে A2nটা মাইনাস থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই সবকটা টার্ম দেখো বিয়োগ হয়ে আছে। এখানে দেখো এ সবকটা টার্ম কেমন, এনটা তো মোটান ডিক্রিজিং, তাহলে A2টার থেকে A3টা ছোট, তাহলে এই টার্মগুলো পজিটিভ, তাহলে ব্র্যাকেটের টার্মগুলো পজিটিভ, তাহলে ব্র্যাকেটের টার্মগুলো পজিটিভ পুরোটাই সবকটা যদি বিয়োগ করছে A1 থেকে, তাহলে ব্র্যাকেটের টার্মগুলো পজিটিভ, সবকটা বিয়োগ করছে A1 থেকে, তাহলে পুরো টার্মটা বলতে পারি A1 এর থেকে ছোট, কারণ বিয়োগ হচ্ছে তো, পজিটিভ টার্ম বিয়োগ হচ্ছে, তাহলে A1 এর থেকে ছোট। তাহলে এখান থেকে কী বলতে পারি যে S2n টা A1 এর থেকে ছোট, তো এখান থেকে কী বলতে পারি, দিস ইমপ্লাইজ the sequence S2n is bounded above। ঠিক আছে, সিকোয়েন্স S2n is bounded above। এবার বাউন্ডেড অ্যাবভ হলে কী হয়, মোটার ইনক্রিজিং বাউন্ডেড হবে, তা দাস কী বলতে পারে যে সিকোয়েন্স S2n is convergent। ঠিক আছে, তাহলে বাউন্ডেড অ্যাবভ আর কনভার্জেন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে ইভেন্ট টাইমের সিকোয়েন্স। S2nটা কি ইভেন্ট টাইমের সিকোয়েন্স, ইভেন্ট টাইমের সিকোয়েন্সটা মোটর ইনক্রিজিং বাউন্ডারি অ্যাবভ, সেই জন্য কনভার্জেন্ট। এবার যেটা করবো, অড টাইমের সিকোয়েন্সটা ক্যালকুলেট করবো। অড টাইমের সিকোয়েন্সটা ক্যালকুলেট করার জন্য কী করতে হবে, এখানে 2n + 2 মাইনাস S2n করেছিলাম, তাহলে অডের জন্য কী করতে হবে, এখানে 2n + 1 মাইনাস S2n - 1 করতে হবে। তাহলে নাও যে S2n + 1 মাইনাস S2n যদি ক্যালকুলেট করো কী হবে, 2n - 1 যদি ক্যালকুলেট করো কী হবে, দেখো এখানে যেটা থেকেছে A2n + 1 A2n থেকেছে, 2n + 2 থেকেছে, মানে কি 2n এর পরের টার্মগুলো থেকেছে। তাহলে এখানে কি থাকবে, যে 2n - 1 এর পরের টার্মগুলো থাকবে। তাহলে 2n - 1 এর পরের টার্ম কে, একটা হচ্ছে A2n + 1, ঠিক আছে, মাইনাস A2n। বুঝে গেল? ঠিক আছে, A2n + এইটা পজিটিভ, এটা নেগেটিভ, কারণ এখানে উল্টো ছিল, এখানে অডটা হচ্ছে পজিটিভ, ইভেন্টটা নেগেটিভ, তাহলে অড কোনটা, এইটা অড এইটা ইভেন্ট, তাহলে এটা নেগেটিভ হবে। এটা কি বলতে পারি, এবার এইটা ছোটো হচ্ছে, এটা লেস দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে কী বলতে পারি, লেস দ্যান ইকুয়াল টু 0 মানে যে এখান থেকে কী বলতে পারি যে তাহলে পরের টার্মটা নেগেটিভ মানে কি, তাহলে এস এখানে যেমন ইনক্রিজিং বলেছিলাম, তাহলে ডিক্রিজিং বলতে পারবো। এখান থেকে বলতে পারি যে S2n - 1 ইজ MD মোনোটন ডিক্রিজিং। ঠিক আছে, তাহলে S2n + 1 হচ্ছে মোনোটন ডিক্রিজিং, তাহলে S2n + 1 কত, মোনোটন ডিক্রিজিং বাউন্ডেড বিলো দেখাবো। তাহলে A1 - A2 + A3 - A4 প্লাস ডট 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 লাস্টে কি কত হবে, প্লাস A2n + 1, কারণ অডে গিয়ে শেষ হচ্ছে, তাহলে প্লাস হবে, অড টার্মগুলো প্লাস আছে দেখো। এবার যদি ব্র্যাকেট করো কী হবে, দেখো A1 - A2 প্লাস A3 - A4 প্লাস ডট 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 লাস্টে কি কত হবে, A2n - 1 মাইনাস A2n প্লাস A2n + 1। ঠিক আছে, এবার দেখো এখানে যোগ হতে হতে যাচ্ছে, দেখো এই টার্মটা পজিটিভ, প্রত্যেকটা টার্ম এখানে উইদিন ব্র্যাকেট পজিটিভ, তাহলে বলতে পারি সবকটা টার্ম যদি পজিটিভ, তাহলে A1 - A2টা পজিটিভ, তার সঙ্গে কিছু যোগ হয়েছে, তুমি সবকটাকে তুলে দাও, তুলে যদি এইটাকে রাখো, এটা কী হবে, তাহলে এটা এর থেকে অবশ্যই ছোটো হবে, তারপরে এই টার্মটা বড় হবে, কারণ যোগ হয়ে যাচ্ছে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা। বোঝা গেল কী বললাম, সবকটা তো পজিটিভ টার্ম, তাহলে পজিটিভ টার্ম যদি সরিয়ে দাও,
তা যোগফলটা ছোটো হয়ে যাবে, তাই তো? যেটা এইটা এইটা বড় হয়ে যাবে, মানে এটা ছোটো হয়ে যাবে। তাই এটা কি বলতে পারি, মোডাল ডিক্রিজিং ছিল, একটা বাউন্ডেড বিলো হয়ে গেল, তাহলে S2n প্লাস 1 ইজ বাউন্ডেড বিলো। ঠিক আছে, therefore যে S2n প্লাস 1 ইজ বাউন্ডেড বিলো, তাহলে বাউন্ডেড বিলো মানে কি, কনভার্জন, তাহলে দাস S2n plus 1 is convergent. ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কী পেলাম, দুটোই কনভার্জেন্ট, তাহলে অর্ডার সিকোয়েন্সটাও কনভার্জেন্ট, ইভেনের সিকোয়েন্সটাও কনভার্জেন্ট। এবার দেখাবো দুটো সেম লিমিটে কনভার্জ করছে। ঠিক আছে, অর্ডার সিকোয়েন্স ইভেনের সিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করে, তাহলে মেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়, আগে বলেছি স্যার। তাহলে অর্ডার একটা লিমিট ধরে নেবো, তাহলে লেট যে লিমিট S2n এটা বলছি L1 অ্যান্ড লিমিট S2n minus 1 এটা হচ্ছে L2। ঠিক আছে, দেন S2n কত, S2n হচ্ছে S2n minus 1 মাইনাস A2n, কারণ দেখো এটা তো এক্সট্রা যোগ আছে, এখান থেকে লিখছি S2nটা কত, S2nটা এইটা, তাহলে এখানে এর আগের টার্ম কত আছে A2n minus 1 প্লাস অফ, ঠিক আছে, তাহলে ওর সঙ্গে এটা বিয়োগ আছে এক্সট্রা, তাহলে বলতে পারি এটা এরকম। ঠিক আছে, সেটা মানে তাহলে S2nটা হচ্ছে এইটা, এখান থেকে কত হবে, লিমিট S2n মাইনাস S2nটা কত, এটা হচ্ছে লিমিট S2n minus 1 মাইনাস লিমিট A2n। ঠিক আছে, এবার দেখো an সিকোয়েন্সটা কত, an সিকোয়েন্সের লিমিটটা 0 আছে, তাহলে al এর লিমিট যদি 0 হয় তাহলে A2n এর লিমিটটাও 0, কারণ মেন সিকোয়েন্সের লিমিট 0 মানে হচ্ছে তার সব সাব সিকোয়েন্সের লিমিট 0, তাহলে এটাও 0, এটা 0 হওয়া মানে কি, তাহলে লিমিট S2n is equals to limit S2n minus 1, সেখান থেকে কী বলতে পারি যে L1 equals to L2, কারণ এটা 0 আছে। ঠিক আছে, তাই দুটো লিমিট যদি সমান হয় তাহলে কী হবে, কনভার্জেন্ট হবে। দাস কী বলতে পারি যে Sn is convergent। ঠিক আছে, এবার এটা কনভার্জেন্ট মানে কি, Sn কনভার্জেন্ট কি, পার্টস Sn এর সিকোয়েন্সটা কনভার্জেন্ট, এই সিরিজের, এই সিরিজটা কনভার্জেন্ট, এখান থেকে বলতে পারি দিস ইমপ্লাইজ the series -1 to the power n minus 1 an, nটা 1 থেকে ইনফিনিটি, is convergent। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এবার অ্যাভারেজ থিওরেমের সরি এটা হচ্ছে লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্টে যদি অ্যাপ্লিকেশন করি, যেমন ধরো অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরো খুব সহজ একটা ছোট্ট দেখে যদি বলি, এটা হচ্ছে এইটা যে প্রবলেম টেস্ট the convergence of the series
যে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 মাইনাস ডট ডট, এইটা আছে। ঠিক আছে, তো এইটা দিয়ে বলতে হবে। এবার দেখো যদি কনসিডার করি ওই হিসাবে যে লেট en equals to -1 to the power n minus 1 1/n টা যদি n লিখি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যে মানে এই এনটাকে এরকম লিখলে হবে না, এই এনটা হচ্ছে 1/n ধরতে হবে, তাই তো, নাহলে সিরিজটা করতে পারবো। লেট এই এনটা হচ্ছে শুধু -1/n, ঠিক আছে। তাহলে দেন the given series can be written as, তখন দেখতে পেলে যে -1 to the power n minus 1 into a, ঠিক আছে। এবার দেখো এটা কনভার্জেন্ট ডাইভার্জ করে বলবো, দেখো লিমিটে এটা চেক করো। বলছে নাও সিকোয়েন্স n, এইটা কি এই সিকোয়েন্স দিকে, এটা তো মোটর ডিক্রিজ, প্রথমে 1 তারপর 1/2 তারপর 1/3 তারপর 1/4, এটা ইজ md অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এটা কত, এটা 0, তাই তো। তাহলে মোডার্ন ডিক্রিজিং আর লিমিটটা 0, তাহলে বাই লিবনিজ টেস্ট এই সিরিজটা কনভার্জেন্ট, ঠিক আছে। দেয়ারফর বাই লিবনিজ টেস্ট এরকম ছোটোখাটো অ্যাপ্লিকেশন আছে, লিবনিজ টেস্টের অ্যাপ্লিকেশন এরকম ছোটোখাটো অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। অঙ্কের ভেতরে অ্যাপ্লিকেশন হবে বাই লিবনিজ টেস্ট। সিরিজ -1 to the power n minus 1 a, nটা 1 থেকে ইনফিনিটি is convergent, ঠিক আছে। আচ্ছা এইবারে লিবনিজ টেস্ট করে, এরপর যেটা আমাদের সিলেবাসে আছে তা শুধু স্টেটমেন্টটা আমরা করবো, প্রুফ আমাদের লাগবে না, ঠিক আছে। প্রুফ পরীক্ষা আসবে না, কিন্তু সেটা হচ্ছে সব থেকে ইউজফুল একটা টেস্ট, মানে যেটাতে কোনো ফেলিওর নেই। আগের দিন আমি বলেছিলাম যে সব কটা টেস্ট আমার যতগুলো পড়েছে সবতে ফেলিওর আছে, যেমন কচি রুট টেস্ট, জে নাম্বার রেশিও টেস্ট, র্যাবিস টেস্ট, লগ টেস্ট, সব টেস্টই ফেলিওর আছে, যদি l = 1 না। কিন্তু এইটা এমন একটা টেস্ট যাতে কোনো ফেলিওর নেই, ঠিক আছে। সেই টেস্টের নাম সেটাকে বলা হয় গাউস টেস্ট, ঠিক আছে। গাউস টেস্ট স্টেটমেন্টটা খালি মনে রাখো। গাউস টেস্ট করাটা কিন্তু আবার একটা অন্যরকম, গাউস টেস্ট করতে গেলে অনেক কিছু করতে হবে, ঠিক আছে, তবে তুমি গাউস টেস্টটা করতে পারবে। নাহলে সব অঙ্ক আমি গাউস টেস্ট দিয়ে করতে পারবো চাইলে, কিন্তু সেটা চাইলে করা যাবে না সবসময়, ঠিক আছে। তার আগের অনেক কাজ, মানে গাউস টেস্টে কনভার্জেন্সি বা ডাইভার্জেন্সি স্টাডি করতে গেলে কিন্তু তার আগে অনেক কিছু করতে হয়। যেমন কি আমরা রেশিও টেস্ট বা রুট টেস্টে কী করেছি, এনের টার্মকে নিয়ে পাওয়ারে 1/n করেছি বা n + 1/n করেছি, তে লিমিট বের করেছি, কিন্তু এখানে সেটা হবে না, তো সব ঠিক আছে। তো এখানে দেখো করতে হবে, স্টেটমেন্ট কি বলছে, লেট সিরিজ an be a series an be a series of positive terms, series an be a series of positive terms such that an by an plus 1, মানে n এর টার্ম আর n plus 1 এর টার্ম, এটা বলছে এরকম দেখতে, a plus b by n plus cn by n to the power p, এই ফর্মে লিখতে হবে রেশিওটাকে, ঠিক আছে। a plus b by n plus cn by n to the power p, কোনটা কি বলছি, যেখানে হোয়ার a, b
আর কনস্ট্যান্ট, আর পিটা হচ্ছে একের থেকে বড়, ঠিক আছে? এ বি কনস্ট্যান্ট, পিটা একের থেকে বড়, আর এই সিএনটা এটা সিকোয়েন্স একটা, অ্যান্ড সিকোয়েন্স সিএন ইজ বাউন্ডেড, সিএন সিকোয়েন্সটা বাউন্ডেড, এইটা বলা আছে। মানে তোমাকে এন বাই এন প্লাস ওয়ানটাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা বাউন্ডেড সিকোয়েন্স, এইভাবে ফর্মে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি বলছে, তাহলে বলছে দেন চারটে কন্ডিশন। নাম্বার ওয়ান, ইফ যদি এটা একের থেকে বড় হয়, মানে এই এটা ক্যালকুলেট করলে এটা একের থেকে বড়, তাহলে বলছে সবসময় সিরিজ এন কনভার্জেন্ট হবে। দেন সিরিজ এন কনভার্জেন্ট। দু নম্বর হচ্ছে ইফ এ যদি একের থেকে ছোট হয়, দেন সিরিজ এন ডাইভার্জেন্ট হবে, ঠিক আছে? সিরিজ এন ডাইভার্জেন্ট হবে। আর যদি এক হয়, এটা যদি এক হয়, এটা হচ্ছে এ যদি একের থেকে বড় হয় তাহলে কনভার্জেন্ট, একের থেকে ছোট ডাইভার্জেন্ট। যদি এ এক হয়, যে ইফ যদি এ ইকুয়াল টু ওয়ান হয়, তখন বি চেক করবো, বি এর ভ্যালু কত। ইফ এ ইকুয়াল টু ওয়ান, তখন যদি বি একের থেকে বড় হয়, দেন সিকোয়েন্স এন কনভার্জেন্ট, সরি সিরিজ এন কনভার্জেন্ট, ঠিক আছে? সিরিজ এন কনভার্জেন্ট। আর 4 নম্বর, ইফ যদি এ ইকুয়াল টু ওয়ান, বি যদি একের থেকে ছোট অথবা সমান হয়, দেন সিরিজ এন ডাইভার্জেন্ট। এই হচ্ছে কন্ডিশন। বুঝে গেল কি বললাম? ঠিক আছে? এই হচ্ছে আমাদের গাউস টেস্টের স্টেটমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে কি, যে তুমি এটা করবে কি করে? এখানে যেটা মেন কাজ বুঝতেই পারছি, সেটা হচ্ছে যে এইটা লেখা, এই ফর্মটা লেখা, ঠিক আছে? এই ফর্মটাকে তুমি লিখবে কি করে? এই ফর্মটা লিখতে পারলেই অঙ্ক হয়ে যাবে। প্রশ্ন যেটা হচ্ছে ফর্মটা তুমি লিখবে কি করে, ঠিক আছে? আচ্ছা, তার আগে গাউস টেস্টের প্রুফটা আমি করছি, দেখো কীভাবে করছি। এই প্রুফটা করেই না, ঠিক আছে? স্টেটমেন্ট আশা করি বোঝা গেছে। প্রুফটা দেখো, এই প্রুফটা 3টে কেসে করতে হবে। প্রুফ সেটা হচ্ছে কেস 1, যদি এ নট ইকুয়াল টু 1, তাহলে এ নট ইকুয়াল টু 1 হলে কী হবে? এ নট ইকুয়াল টু 1 হলে একের থেকে বড় হলে কনভার্জেন্ট, একের থেকে ছোট হলে ডাইভার্জেন্ট। এই ব্যাপারটা মনে করছি। যেটা হয় তাহলে দেন যে লিমিট n টেন্স টু ইনফিনিটি an বাই an প্লাস 1, এটার ভ্যালু কত যদি এটা নট ইকুয়াল টু 1 হয়? দেখো ভালো করে দেখবে, n টেন্স টু ইনফিনিটি লিমিট নাও, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0, এটাও 0, কারণ পিটা একের থেকে বড়। তাহলে কত হবে? এটা a হবে লিমিটটা, এটা 0, এটা 0, তাহলে লিমিটটা a হবে, a হবে। তাহলে এখানে এবার এটা a হওয়া মানে বাই রেশিও টেস্ট কী বলতে পারি? একের থেকে বড় হলে কনভার্জেন্ট, একের থেকে ছোট হলে ডাইভার্জেন্ট। তো দাস বাই রেশিও টেস্ট দিই, তাহলে এটা খুঁটে যাচ্ছে। দাস বাই রেশিও টেস্ট যে সিরিজ এন কনভার্জেন্ট, সিরিজ এন কনভার্জেন্ট ইফ এটা একের থেকে বড় অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ এটা একের থেকে ছোট।
ঠিক আছে। আচ্ছা, এবারে কেস 2। কেস 2 কি, যে এটা ধরো 1 হচ্ছে, কিন্তু বিটা 1 হচ্ছে না। ঠিক আছে, যে ইফ a ইকুয়াল টু 1 b নট ইকুয়াল টু 1, তখন কি হবে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an বাই an প্লাস 1 মাইনাস 1, এটা হচ্ছে b। ঠিক আছে, কারণ এটা 1। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেট করো, তাহলে র্যাবিস, এটা কোন ফর্মুলা, র্যাবিসের ফর্মুলা দেখবে। ঠিক আছে, র্যাবিস এটা ক্যালকুলেট করতাম। এখন এটা 1, যখন আমি এটা আগের দিন বলেছিলাম যে যখন রেশিও টেস্ট কাজ হচ্ছে না, তখন র্যাবি ক্যালকুলেট করতে, রেশিওতে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা an বাই an প্লাস 1 মাইনাস 1 এর জন্য ক্যালকুলেট করবো। এটা বি। এবার যদি বিটা 1 থেকে বড় হয় তাহলে কনভার্জেন্ট, 1 থেকে ছোট হলে ডাইভার্জেন্ট বাই র্যাবিস টেস্ট। তাই তো, কি বলতে পারি, দাস বাই র্যাবিস টেস্ট যে সিরিজ n কনভার্জেন্ট ইফ বি 1 থেকে বড় অ্যান্ড ডাইভার্জেন্ট ইফ বি 1 থেকে ছোট। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, এটা হচ্ছে কেস 2। এবার যদি দুটোই 1 হয়, ঠিক আছে, দুটোই 1 হলে কি করবো, স্টেটমেন্ট কি বলছে, দুটোই 1 হলেও an ডাইভার্জেন্ট। এই কেসটা কি করবো, এই কেসটা করতে হবে। ঠিক আছে, এইটা একটু বড় কেস, কেস 3। যদি এটা 1 হয়, বিটাও 1 হয়, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে, আমার প্রথম প্রশ্ন, এটাও 1 যদি বিটাও 1 হয়, তাহলে an বাই an প্লাস 1টা হচ্ছে কত? ঠিক আছে, এটা হচ্ছে কত তাহলে? তাহলে দেন an বাই an প্লাস 1, এটা হচ্ছে 1 প্লাস 1 বাই n প্লাস cn বাই n টু দি পাওয়ার p। ঠিক আছে, কারণ এই দুটো 1 হয়ে গেছে। আচ্ছা, এবার কি করবো, এখানেও ওই কম্পারিজন টেস্ট দিয়ে অ্যাপ্লাই করবো, কম্পারিজন টেস্টের সেকেন্ড ফর্মটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, ওই an বাই an প্লাস 1, ওই bn বাই bn প্লাস 1 লেস দেন ইকুয়াল টু, এরকম একটা ছিল না, যে an বাই an প্লাস 1 যদি লেস দেন bn বাই bn প্লাস 1 হয়, সেটা দিয়ে ক্যালকুলেট করা যায়। তো ওইটা এখানে করবো। তার জন্য কি একটা ডাইভার্জেন্স সিরিজ, এই কেসে ডাইভার্জেন্ট হচ্ছে, স্টেটমেন্ট বলছে আমার এই কেসে ডাইভার্জেন্ট, তাকে ডাইভার্জেন্স সিরিজের সঙ্গে কম্পেয়ার করবো, যাতে তোমার সুবিধা হয় করতে। ঠিক আছে, তাহলে কীরকম করবো দেখো, এরকম করছি, যে কনসিডার দ্য ডাইভার্জেন্স সিরিজ যে সিরিজ bn, এটা বলছি সিরিজ 1 বাই n log n, সিরিজ 1 বাই n log n। ঠিক আছে, তাহলে দেন আমাকে বলো যে এইটার ভ্যালু কত, যে an বাই an প্লাস 1 মাইনাস bn বাই bn প্লাস 1, এটার ভ্যালু কত? দেখো an বাই an প্লাস 1টা তো এইটা, তাহলে এর থেকে bn বাই bn প্লাস 1টা মাইনাস হবে। ঠিক আছে, এটার ভ্যালু কত? এটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 1 বাই n প্লাস cn বাই n টু দি পাওয়ার p মাইনাস bn বাই bn প্লাস 1 কত হবে? আগে এটা করো, তাহলে হবে n প্লাস 1 log অফ n প্লাস 1 বাই n log n, এটা হচ্ছে এই পার্টটা হলো। ঠিক আছে, আর n টু দি পাওয়ার b এর পার্টটা কত হবে?
আচ্ছা ঠিক আছে, এটাকে বিয়োগ করো। যে এটা আচ্ছা ঠিকই আছে, এটা এর এইটুকুই হবে, কারণ এটা বিএন বাই বিএন প্লাস ওয়ান করছি জাস্ট। এটা বিয়োগটা বড় কথা হবে। তো এখান থেকে করার সময় ওয়ান বাই ইন্টু দি পাওয়ার পিটা কমন নিচ্ছি, কমন নিলে কত হবে যে সি এন মাইনাস এন প্লাস ওয়ান বাই এন ইন্টু এন ইন্টু ইন্টু দি পাওয়ার পি লগ অফ এন প্লাস ওয়ান বাই লগ এন, জাস্ট কমন নিচ্ছি, মাইনাস ওয়ান। ঠিক আছে, এন টু দি পাওয়ার পিটাকে কমন নিচ্ছি, একটা গুণ হবে এক্সট্রা। ঠিক আছে, বেশ, এটা মানে যে ওয়ান বাই ইন্টু দি পাওয়ার পি সি এন মাইনাস এন প্লাস ওয়ান এন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান লগ অফ, গুণটা করছি আর কি, তাহলে ইন্টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হবে লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন বাই লগ এন। ঠিক আছে, এটা মানে কত, এটা মানে হচ্ছে ওয়ান বাই ইন্টু দি পাওয়ার পি সি এন মাইনাস এন প্লাস ওয়ান log of 1 plus 1 by n into n to the power p minus 1 by log n। ঠিক আছে, ঠিক আছে, বেশ, এইটা হলো। এইবার আমার কাজ কি দেখো, এবারে এইটার লিমিট বের করবো, এটার লিমিট বের করবো, দুটো একসঙ্গে লিমিট বের করবো। লিমিট বের করলে কত হবে দেখতে হবে। ওকে, তাহলে এবারে নাও যে ঠিক আছে, নাও লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এইটা করছি যে লগ অফ এন প্লাস ওয়ান লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন, এটা লিমিট কত হবে এন প্লাস ওয়ান লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন, এটার ভ্যালু কত দেখো, এটার ভ্যালু যদি করি এটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এন। ঠিক আছে, কারণ পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এই এটা সামনে থাকে মানে যেটাকে পাওয়ারে রাখা, এবার পাওয়ারটাকে দুটো পার্টে ভাঙতি, একটা এন একটা এন একটা এক, তাই এন প্লাস ওয়ান লগের প্রপার্টি। ঠিক আছে, এবার লগটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে লিমিট আর লগটাকে এক্সচেঞ্জ করা যাবে। এটা আগে বলেছিলাম যে ফাংশন যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে লিমিট আর লগকে, লিমিট আর ফাংশনকে এদিক ওদিক করা যাবে, তাহলে লগ অফ লিমিট হয়ে যাবে, লিমিট অফ লগ লগ অফ লিমিট একই জিনিস। তাহলে কি বলতে পারি যে লগ লিমিট n টেন্স টু ইনফিনিটি যে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এন। ঠিক আছে, এইটা কত হয়, এটা ই হয় আর এটা এক হয়, কি বলতে হবে লগ অফ, মানে লগ করে না পুরো। ঠিক আছে, লগ অফ ই ইন্টু ওয়ান মানে লগ ই মানে এক হবে। ঠিক আছে, এটা কার লিমিট গেল, এটা এই পার্টের লিমিট গেল, এটা এক হবে। আচ্ছা, এইটা করলে কত হবে এন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই লগ এন করলে, অ্যান্ড লিমিট n টেন্স টু ইনফিনিটি n টু দি পাওয়ার p মাইনাস ওয়ান লগ এন, এটা কত হবে যে p মাইনাস ওয়ান লিমিট n টেন্স টু ইনফিনিটি n টু দি পাওয়ার p মাইনাস ওয়ান, কারণ কেন p মাইনাস ওয়ান, কারণ লগ এনের ডেরিভেটিভ হবে একটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটি, বুঝে গেল? বেশ, এবারে সিন্স
যে এই সিকোয়েন্স সিএনটা কত, সিকোয়েন্স সিএনটা তো বাউন্ডেড, সিন্স সিকোয়েন্স সিএন is bounded, then there exists n belongs to natural number such that কি হবে an by an plus 1 minus bn by bn plus 1 এটা less than 0 for all n greater equal to n, ঠিক আছে। এটা মানে কি, এটা মানে an by an plus 1 less than bn by bn plus 1 for all n greater equal to n, ঠিক আছে। এটা হলে কি হয়, এটা কম্পারিজন টেস্ট সেকেন্ড ফর্ম ছিল, দেখ সেকেন্ড টাইপ, ঠিক আছে। যেহেতু বিএন কনভার্জেন্ট বিএন ডাইভার্জেন্ট, তাহলে বাই কম্পারিজন টেস্ট টাইপ 2 বলতে পারি যে এ এনটা ডাইভার্জেন্ট হবে, ঠিক আছে। এখান থেকে কী বলতো, দিস ইমপ্লাইজ যে বাই কম্পারিজন টেস্ট by comparison test of type 2, by comparison test of type 2, series A is divergent, series A is divergent, ঠিক আছে। বুঝে গেল কেন সিরিজ বিএনটা টাইপ হচ্ছে, পাশে লিখে নিতে পারো সিন্স সিরিজ বিএন ইজ ডাইভার্জেন্ট। তো এই হচ্ছে প্রুফ, ঠিক আছে। এটা হচ্ছে গাউস টেস্টের প্রুফ। এবার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এইটাকে তুমি করবে কি করে, অঙ্ক করার সময় না এই যে ফর্মটা তৈরি করা এ প্লাস বি বাই এন প্লাস সি এন বাই এন টু দি পাওয়ার বি, এইটা লিখবে কি করে, ঠিক আছে। কারণ এটাকে তো লিখতে হবে এই ফর্মে, এন বাই এন প্লাস ওয়ানটা তো এইভাবে লিখতে হবে, সেটাকে কি করে লিখবে, সেইটা লেখার একটা ব্যাপার আছে, আমি সেটা দেখাচ্ছি। দেখা অ্যাকচুয়ালি এই যে ফর্মটা, এই ফর্মটা অনেকটা এইরকম, মানে আগে বলে নিই তারপর লিখছি, ঠিক আছে। মানে অনেক সময় এই লেখাটা এই পোর্শনটা বিএন বাই বি বাই একটা লিখতে পারবে, কিন্তু এই জায়গাটা লিখতে গেলে অনেক সময় সমস্যা হয়। তো সেইটার জন্য একটা ডেফিনেশন আসে, সেটা কি দেখো আমি তো বলি, বোঝা জিনিসটা তারপর আমি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করছি, গাউস টেস্টে অ্যাপ্লাই করছি। আগে ব্যাপারটাকে বলি কি জিনিস, সেটা হচ্ছে যে লিটিল ওএইচ, এই ওএইচ এর ওটা ছোট হাতের, যেহেতু লিটিল বলছি, এই ওএইচ এর ওটা ছোট হাতের, আর বিগ ওএইচ এর ওটা বড় হাতের, ঠিক আছে। এই জিনিসটা দেখো কি, লিটিল ওএইচ বিগ ওএইচ, এটা হচ্ছে এরকম। ধরো দুটো ফাংশন আছে, লেট এফ এক্স অ্যান্ড জি এক্স be two function, let fx and gx be two function, then we write fx equals to big o এর ওটা লিখছি, এই যে ওটা লিখছি এটা ও, হ্যাঁ এটা বিগ ও অফ gx, বিগ ও এফএক্সটাকে বিগ ও অফ জিএক্স লেখা যাবে অ্যাজ এক্স টেন্স টু এ, ঠিক আছে। এক্স টেন্স টু এ তে এফএক্সটা বিগ ও অফ জিএক্স কখন লেখা যাবে, এটা বলছি ইফ তুমি কি করছো এফএক্স বাই জিএক্স, ঠিক আছে, এটা যদি বাউন্ডেড হয়, ইজ বাউন্ডেড অ্যাজ এক্স টেন্স টু এ, মানে লিমিট নিচ্ছ, লিমিট নেওয়ার এই লিমিটটা যদি বাউন্ডেড হয়, এক্স টেন্স টু এক্সটা তো এর দিকে যাবে, এই ভ্যালুটা কিন্তু বাউন্ডেড হবে, ঠিক আছে। তাহলে বলবো যে এই এফএক্স ফাংশনটা হচ্ছে বিগ ও অফ জিএক্স, ঠিক আছে। আর স্মল ও, দেখো বাউন্ডেড মানে কি হতে পারে, অনেক কিছু হতে পারে, কোনো ফাইনাইট কিছু হতে পারে, জিরো হতে পারে। এবার এই বাউন্ডেড ভ্যালু যদি জিরোর দিকে চলে যায়,
যদি এফ এক্স বাই জি এক্স টেন্স টু জিরো হয়ে যায় তখন বলবো এটা লিটিল ও অফ জি এক্স, তখন এই ক্যাপিটাল ওটা ছোটো ও হয়ে যাবে। যেহেতু টেন্স টু বাউন্ডেড মানে জিরো মানে কিন্তু বাউন্ডেড, মানে ইন পার্টিকুলার যদি এটা জিরো হয়ে যায় তখন এটা ছোটো হয়ে লিখতে পারবো। এটা এখন লিখবো উই রাইট যে উই রাইট এফ এক্সটা হচ্ছে ছোট ও অফ জি এক্স অ্যাজ এক্স টেন্স টু এ if fx by gx tends to 0 as x tends to, বুঝা গেল? এই হচ্ছে ডেফিনেশন। তখন এটা ছোট হয়ে যাবে, এই ওটা ছোট হাতের হয়ে যাবে যদি এটা 0 হয় টেন্স টু, এখানে বাউন্ডেড হবে। ঠিক আছে, এবার দেখো একটা এক্সাম্পল দেখো। লেট এফ এক্সটাকে বলছি সাইন এক্স, জি এক্সটাকে বলছি এক্স। এফ এক্স একটা ফাংশন, ওটাকে আমি সাইন এক্স বলছি। জি এক্স একটা ফাংশন, সেটাকে এক্স বলছি। ঠিক আছে, আর এটা হবে হবে বলতে এটা এরকম হবে যে সাইন এক্স মানে দেন এটা বলতে পারি যে সাইন এক্সটা হচ্ছে ক্যাপিটাল ও অফ এক্স। কেন? দেখো তুমি এফ এক্স বাই জি এক্স করো, সিন্স এফ এক্স বাই জি এক্স এটা কত? এটা হচ্ছে সাইন এক্স বাই এক্স, এটা টেন্স টু কত? 1 অ্যাজ এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0তে এটা 1 এর দিকে যাচ্ছে। তার মানে কি বলতে পারি? এটা বড়, কারণ এটা ফাইনাইট মানে বাউন্ডেড। ঠিক আছে, না লেখাটা একটু ভুল হলো। দেন সাইন এক্সটা হচ্ছে ক্যাপিটাল ও অফ এক্স অ্যাজ এক্স টেন্স টু এ, মানে এক্স টেন্স টু 0, মানে এক্স টেন্স টু 0 এর জন্য এখানে লিমিটটা তো লিখতে হবে। ঠিক আছে, অ্যাজ এক্স টেন্স টু 0, কারণটা কি? কারণটা হচ্ছে এফ এক্স বাই জি এক্সটা 1 এর দিকে যাচ্ছে, মানে বাউন্ডেড, ভাগটা বাউন্ডেড। ঠিক আছে, আর যদি জি এক্সটা 1 হতো, ইফ জি এক্স যদি 1 হতো তাহলে কি লিখতাম? দেন এফ এক্সটা কত হলো? এটা হচ্ছে ছোট ও অফ জি এক্স হতো। কেন? অ্যাজ এক্স টেন্স টু 0। কেন? সিন্স তখন এফ এক্স বাই জি এক্সটা কত? এটা দেখো শুধু সাইন এক্স, এটা টেন্স টু 0 অ্যাজ এক্স টেন্স টু 0। বুঝে গেছে? টেন্স টু 0 অ্যাজ এক্স টেন্স টু 0, সেই জন্য এটা শুধু সাইন এক্স হতো ভাগটা। ঠিক আছে, তার মানে এখন টেন্স টু 0 হচ্ছে বলে ছোটো এইচ, এটা টেন্স টু 1 হচ্ছে বলে, মানে আদার দেন 0 ফাইনাইট ভ্যালু হচ্ছে বলে এটা বড় এইচ। বুঝে গেছে? এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল ধরো এরকম বলছি, ধরো 2 নম্বর, এফ অফ এন 1/n to the power 5/2 plus 1/n cube, n tends to infinity। ঠিক আছে, তাহলে দেখো ছোট ও অফ কার হবে, ভালো করে ভাববে। কার ছোটও হতে পারে, কার বড়ও হতে পারে, ভালো করে খুব ভেবেচিন্তে এটা বলবে, ভাববে এটা। দেখো এফ অফ এন, দেখো ছোট ও লিখছি, ছোট ও হওয়া মানে কি? এমন কিছুতে ভাগ করতে হবে জি এক্স দিয়ে যাতে করলে এন টেন্স টু ইনফিনিটি বলে দিয়েছে, তাহলে যাতে করলে এই লিমিটটা 0-র দিকে যায়, তাই তো? দেখো লিমিটটা 0-র দিকে যাওয়া মানে কি? নিচের দিকে এন থাকতে হবে। এবার নিচের দিকে এন থাকবে কখন? নিচের দিকে এনটা থাকবে কখন? যখন পাওয়ারটা এর থেকে ছোট হবে, মানে এখানে যতগুলো পাওয়ার আছে তার লোয়েস্ট পাওয়ার থেকে ছোট হবে পাওয়ারটা। ঠিক আছে, কেমন হলো? ধরো তুমি 1/n² করছো, যদি 1/n² দিয়ে ভাগ করো জিনিসটাকে, তাহলে কত থাকবে? দেখো লিমিটটা কিন্তু নিচের দিকে, কারণ এখানে যদি 1/n² দিয়ে তুমি ভাগ করো তাহলে দেখো লিমিটটা কিন্তু 0-র দিকে যাবে। ঠিক আছে, কেন? এটা যদি বল, এটা হচ্ছে এফ এক্সটা হচ্ছে ছোট ও অফ 1/n²।
ঠিক আছে, কারণ দেখো, কারণ তুমি যদি এফ এক্স বাই জি এক্স করো, মানে এফ এন বাই জি এন যদি করো, তখন এফ এন বাই অ্যাকচুয়ালি ওয়ান বাই এন স্কোয়ার যদি করো, কত থাকছে এটা, তাহলে হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার, মানে এন টু দি পাওয়ার হাফ থাকছে, আর প্লাস ওয়ান বাই এন থাকছে, এটা টেন্স টু জিরো, তাই তো। 5/2 - 2 নিচে ভাবতে ওপরে চলে যাবে, মানে এটা ইন্টু এন স্কোয়ার ছিল, ঠিক আছে, এইটা ইন্টু এন স্কোয়ার, 5/2 - 2 মানে হাফ, আর নিচে হচ্ছে 1, তাই টেন্স টু জিরো, ঠিক আছে। কিন্তু যদি 5/2 করো, মানে এফ অফ এন, এটা এর সঙ্গে 1/n টু দি পাওয়ার যদি 5/2 করো, তাহলে কী হবে দেখো, 5/2 করলে কিন্তু 1 হবে, কারণ 5/2 কেটে গেলে 1 হয়ে যাবে, তাহলে কিন্তু বড়, ঠিক আছে। যদি 3/2 করো, n টু দি পাওয়ার 3/2 যদি করো, দেখো 3/2 করলে কত হবে, 3/2 তো এর থেকে ছোটো, 5/2 এর থেকেও ছোটো 3/2, 3 থেকে ছোটো 3/2, এটা ছোটোও হবে, কারণ লিমিটটা জিরো হয়ে যাবে, কারণ নিচে n থেকে যাবে, ঠিক আছে। আর যদি 1/n করো, তাহলে ছোটোও হবে, ঠিক আছে। লেখার সময় ঠিকঠাক লিখতে হবে, কোনটা বড় কোনটা ছোট, যেটা বড় সেটা বড় লিখবে, যেটা ছোট সেটা ছোট লিখবে, ঠিক আছে। মোটমাট ভাগটা যদি জিরো দিকে যায়, তাহলে ছোটও লিখবো, যদি ভাগটা জিরো ছাড়া অন্য কোনো ফাইনাইট ভ্যালুর দিকে যায়, তাহলে বড় লিখবো, বোঝা গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এর সঙ্গে গাউস টেস্টের কি সম্পর্ক, সেইটা আমি বলছি, দেখো সেটা একটা নোট করে লিখছি ছোট্ট। গাউস টেস্টে এইটা অ্যাপ্লাই করা যাবে, কীরকম অ্যাপ্লাই করা যাবে বলছে, নোট, গাউস টেস্টের ক্ষেত্রে যে an বাই an প্লাস 1, এটা আমরা কী লিখছি, 1 প্লাস বি বাই এন প্লাস cn বাই এন টু দি পাওয়ার পি, এই তো লিখছি। এইটা না লিখে তুমি দেখো, ভালো করে জিনিস লক্ষ্য করো, গাউস টেস্টে লিখেছি, এখানে cn এর কোনো কাজ নেই কিন্তু, মানে টেস্টের জন্য কিন্তু cn এর কোনো কাজ নেই, মানে cn কোনো ডাইভারজেন্সি বা কনভার্জেন্সি কনক্লুশন দিচ্ছে না, cn শুধু বাউন্ডারি বলে দিয়েছে, cn কিন্তু ডাইভারজেন্সি বা কনভার্জেন্সি কোথাও কিন্তু cn এর কোনো রোল নেই, ঠিক আছে, কোথাও কিন্তু রোল নেই, পুরো রোলটা কিন্তু এ আর বি এর ওপর, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে সেই জন্য কী করছি, এটাকে এইভাবে লিখবো, যদি এটাকে এইভাবেও লিখতে পারি, তাহলে আমি কনক্লুশন অ্যান্সার বলতে পারবো, সেটা হচ্ছে এ প্লাস বি বাই এন প্লাস, এটা হচ্ছে বড় ও অফ 1/n টু দি পাওয়ার পি, মানে বিগ ও এইচ অফ 1/n টু দি পাওয়ার পি, যদি ফর্মে লিখতে পারি, ঠিক আছে। এই করে যদি লিখতে পারি, তাহলে কনক্লুশনটা লেখা যাবে, আমি এই ফর্মে লেখার সুবিধা হবে, বোঝা গেল কি বলতে চাইছি, এইটা আমি এই কাজটা করবো, তাহলে সুবিধা হবে, যেন পিটা 1 থেকে বড়ো, তাহলে 1 থেকে বড়ো, তার কোনো ওএইচে লিখবো, লিখে কনক্লুশনটা, মানে এই জিনিসটা না করে এই জিনিসটা করবো অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। একটা এক্সাম্পল করি, টেস্ট the convergence of 1/2 তার স্কোয়ার, 1 into 3 2 into 4 তার স্কোয়ার, 1 3 5 2 4 6 স্কোয়ার প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এইটা আছে, এইবারে তাহলে এনটাকে বলবো কি, এনের টার্মটা লেট এন বলছি 1 3 5 ডট 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 2n - 1 বাই 2 4 6 ডট ডট 2n তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে therefore an বাই an প্লাস 1 টা কত, দেখো এটা হচ্ছে 2n প্লাস 2 বাই 2n প্লাস 1 তার হোল স্কোয়ার,
ঠিক আছে, এইখানটা বোঝার আছে। দেখো 2n প্লাস 2 হোল স্কোয়ার, 2n প্লাস 2 হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করো, তাহলে 4n স্কোয়ার প্লাস 8n প্লাস 4, এটাকে লিখছি নিচেরটাকে 1 প্লাস 2n তার হোল টু দি পাওয়ার মাইনাস 2, নিচেরটাকে উপর তুলে দিচ্ছি মাইনাস 2 করে। ঠিক আছে, বেশ। এইবার দেখো কি করব, আমাকে এই ভালো করে লক্ষ্য করবো, কিন্তু সব কিছু এন নিচে রাখতে হবে, শুধু উপরে এন লাগলে হবে না। তাহলে কী করছি, সব নিচে এন করার ক্ষেত্রে এখান থেকে এন স্কোয়ার কমন নিচ্ছি, এখান থেকে এন স্কোয়ার কমন নিচ্ছি, মানে পাওয়ারে 2, তাহলে কেটে যাবে। তাহলে এখান থেকে এন কমন নিলে কত হবে, অথবা 2n কমন নিই না, একই ব্যাপার। 2n এখান থেকে 2n কমন নিই না, 2n কমন নিলে কত হবে, পাওয়ারে 4n করলে কমন যাবে। তাহলে 1 প্লাস 2/n প্লাস 1/n স্কোয়ার, মানে এখান থেকে 4n কমন নিচ্ছি, 4n স্কোয়ার কমন নিচ্ছি, এখান থেকে 2n কমন নিচ্ছে, 2n হলে কিন্তু 1/4n স্কোয়ার হয়ে বেরোবে, আর এখান থেকে 4n স্কোয়ার বেরোবে। তাহলে 4n স্কোয়ার কেটে যাবে, এটা উপরে বেরোবে আর নিচে বেরোবে, কেটে যাবে। আর এটা থাকছে কত, 1 প্লাস 1/2n হোল টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, বেশ। এবার দেখো এটাকে বাইনোমিয়ালে ভাঙো, এটা বাইনোমিয়াল এক্সপানশনের ফর্মুলা লেখো। দেখো 1 প্লাস 2/n প্লাস 1/n স্কোয়ার, আচ্ছা এটা করলে কত হবে, হচ্ছে 1 মাইনাস 1/n প্লাস 3/4n স্কোয়ার, ফ্যাক্টোরিয়ালে করছে, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, আর লেখার দরকার নেই, কারণ আমার এখানে এন অবধি আনতে হবে। ঠিক আছে, এবারে এই দুটোকে গুণ করো, দেখো গুণ করলে সিরিজ সলিউশনের মতো গুণ করো, দেখো একের সঙ্গে 1 গুণ করলে 1 হবে, আমি শুধু এন টার্মটা রাখবো আর বাকিটা অর্ডারে ঢুকিয়ে দেবো। কীভাবে করছি দেখো, একের সঙ্গে 1 গুণ করলে 1 হবে। আচ্ছা একের সঙ্গে এন কোথায় আছে দেখো, দেখো 2/n এর সঙ্গে 1 গুণ করলে একটা 2/n হবে, আর 1 এর সঙ্গে 1/n গুণ করলে একটা 1/n হবে, তাহলে 2/n মাইনাস 1/, তাহলে প্লাস 1/n, তাই তো। আচ্ছা বাকিগুলো করলে কত হবে, দেখো বাকিগুলো যদি গুণ করো তুমি, মিনিমাম পাওয়ার কত আসবে, এইটার সঙ্গে এটার গুণ হয়ে গেছে, এইটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, মানে 1/n হয়ে গেছে। বাকি যতগুলো তুমি গুণ করবে দেখো মিনিমাম পাওয়ার আসবে 1/n স্কোয়ার, মিনিমাম পাওয়ার, তারপরে সব এনের কিউব ইন্টু দি পাওয়ার 4 যা হবে, যা থাকবে 1/n স্কোয়ার হচ্ছে মিনিমাম পাওয়ার। ঠিক আছে, তাহলে 1/n স্কোয়ার যদি মিনিমাম পাওয়ার হয়, তাহলে প্রত্যেকটাকে পুরোটাকে যদি আমি 1/n স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, মানে 1/n স্কোয়ার প্লাস সামথিং বাই n কিউব এরম প্লাস ডট 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 এরম থাকবে, তাই তো, পুরো পার্টটাতে এরম থাকবে, কারণ এনটা নিয়ে নিয়েছি। এখানে ধরো কিছু 2 বা 3 হতে পারে, সেটা হচ্ছে পরের কথা। বক্তব্য হচ্ছে পাওয়ার এনের পাওয়ারটা কত, ও সামথিং n স্কোয়ার সামথিং 1/n কিউব এরম থাকবে। তাহলে পুরোটাকে যদি আমি 1/n স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কী থাকবে বলো তো, দেখো এটা ফাইনাইট থাকবে, মানে জিরো হবে না কিন্তু, কারণ এখানে 1/n স্কোয়ার একটা আসে, তাই তো, জিরো হবে না, মানে 2 3, যদি এখানে 2 থাকে তো কত আসছে n স্কোয়ার, করেই দেখো না। দেখো এটার সঙ্গে এটা করলে হচ্ছে তোমার 2n স্কোয়ার, আর এইটার সঙ্গে এটা করলে হচ্ছে 1n স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে প্লাস 1, আর এখানে 3-এর 4 প্লাস 1, আর 3-এর 4 মানে হচ্ছে তোমার 7-এর 4, 7-এর 4 থেকে 2 বাদ। ঠিক আছে, এটা কিছু একটা আসছে আর কি, মানে মনমাট নন জিরো আসছে, নট ইকুয়াল টু জিরো, ফাইনাইট কিছু আসছে একটা, নট ইকুয়াল টু জিরো ফাইনাইট আসছে বাকি পুরো টার্মটার জন্য। ঠিক আছে, তাহলে এই পুরো যে সিরিজের পার্টটা গেল, মানে সামথিং 1/n স্কোয়ার প্লাস 1, এটাকে তুমি এফএক্স পাবো, আর এইটাকে জিএক্স পাবো, জি অফ এন। তাহলে কি বলতে পারি, যে এফএক্সটা হচ্ছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে এফ অফ এনটা হচ্ছে বড় ও অফ জি অফ এন বলতে পারি আমি, কারণ 1/n স্কোয়ার যদি ভাগ করি লিমিটটা ফাইনাইট আসছে, নন জিরো আসছে, তার মানে বাউন্ডেড। তাহলে বলতে পারি কি, এই পুরো যে ভ্যালুটা, পরের যে ভ্যালুটা, মানে এর পরের যে টার্মের যে পুরো সিরিজটা, সেইটা হচ্ছে বড় ও অফ 1/n স্কোয়ার, তাই তো। এফ অফ এনটা তো তাই, এফ অফ এনটা হচ্ছে পুরোটা, ডট 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 যত আছে সব শুদ্ধ। ঠিক আছে, তা দেখো এইটা এই ফর্মে চলে গেল, যেখানে পিটা হচ্ছে 2, বিটা হচ্ছে 1, এই ফর্মে চলে গেল। বিটা 1 হলে কি হবে, তাহলে এটাও 1 বিটাও 1, তাহলে এটাও 1 আর বিটাও 1, দেয়ারফর এটাও 1 বিটা 1, তাহলে বাই গাউস টেস্ট কি বলবো, যে সিরিজ ইজ কনভার্জেন্ট, বা সিরিজ এন ইজ কনভার্জেন্ট।
বুঝে গেল? এই কাজটা কিন্তু করতে হবে। ওই জন্য বলছিলাম যে গাউস টেস্ট কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, ঠিক আছে? গাউস টেস্টের আগে আমাকে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? কিন্তু ফেলিওর হবে না, সব কনক্লুশন কিন্তু গাউস টেস্ট দিতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে গাউস টেস্টের একটা প্লাস পয়েন্ট। গাউস টেস্ট কোনো ফেলিওর থাকে তো এইভাবে ক্যাপিটাল ওএইচ কাজে লাগিয়ে গাউস টেস্টের মধ্যে অঙ্ক করব। আমি অঙ্ক তো দিয়েছি অনেকগুলো আগের দিন, তো সেই অঙ্কগুলো যেগুলো বাকি আছে, ওই যেটা ছবি দিয়েছিলাম করে, কতগুলো অঙ্ক নিজে দিয়েছিলাম, তো সেইগুলো করব। ঠিক আছে? বেশ, এবার আরো কিছু জিনিস দেখো। সেটা হচ্ছে যে যেমন ধরো এইটাও দেখবে, ধরো এটা যদি করি, সবই একই ব্যাপার। ধরো প্রবলেম যে এটা তোমরা করবে, হ্যাঁ, ঠিক আছে? আমি করছি না, যে টেস্ট দ্য কনভার্জেন্স অফ, এটা বলছে আমি তোমাদের দিয়েছিলাম না তো আগে, ঠিক আছে? এটা আমাদের দিইনি। টেস্ট দ্য কনভার্জেন্স অফ the series 1 square 3 square dot 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 2n minus 1 square by 2 square 4 square dot dot 2n square into x to the power n minus 1, যেখানে x টা 0 থেকে বড়, ঠিক আছে? এটা দেখো করো, দেখো কিভাবে হবে। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, বেশ, এখানে অনেকবার ফেলিওর হবে। দেখো আগে তুমি করো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি un বাই un প্লাস 1 করো, কত হবে? দেখো এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে যদি করি তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি un কত? un মানে হচ্ছে এইটা, আর un প্লাস 1 মানে হচ্ছে, তাহলে পরেরটা থাকবে, মানে এখানে হচ্ছে 2n প্লাস 1 আর হচ্ছে 2n প্লাস 2, তো থাকবে হচ্ছে তোমার 2n প্লাস 2 বাই 2n প্লাস 1 পুরোটার হোল স্কোয়ার ইন্টু 1 বাই এক্স। করো, নিজেরা বুঝতে পারবে। এখানে হবে 2n প্লাস 1, তাহলে পরেরটা এখানে 1 3 করে আছে, তাহলে 1 3 5, তাহলে 2n প্লাস 2n মাইনাস 1 এর পরের অড কে? 2n মাইনাস 1 এর পরের অড হচ্ছে 2n প্লাস 1, আর 2n এর পরের অড কে? 2n প্লাস 2, তাহলে 2n প্লাস 1 আর 2n প্লাস 2, এবার উল্টো করছি তো এখানে, তাহলে উল্টো করলে কি হবে? এটা উপরে আবার নিচে আসবে ইন্টু 1 বাই এক্স, তাই তো? এবার এটা ইনটেন্স টু ইনফিনিটি লিমিট নিলে কত হয়? তাহলে 2 বাই 2 এটা ভ্যালু 1 হবে, আর এটা 1 হবে, এটা 1 বাই এক্স হবে। তাহলে বাই রেশিও টেস্ট কি বলতে পারি? যে এক্সটা একের থেকে ছোট হলে কনভার্জেন্ট, বড় হলে ডাইভার্জেন্ট, বাট 1 বাই এক্স আছে। তাহলে দাস বাই রেশিও টেস্ট যে সিরিজ ইভেন কনভার্জেন্ট ইফ এক্সটা একের থেকে ছোট, ডাইভার্জেন্ট এক্সটা একের থেকে বড়, ঠিক আছে? এক্স যদি 1 হয়, ইফ এক্স ইকুয়ালস টু 1, দেখো এক্স ইকুয়ালস টু 1 হয়, তাহলে র্যাবিস টেস্ট আবার এসএন হলে র্যাবি করতে হয়, তাহলে র্যাবিতে যাও। তাহলে ইউএন বাই ইউএন প্লাস 1 কত? এটা প্রথম কথা, যে 2n প্লাস 2 বাই 2n প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে?
তাহলে এখান থেকে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইউএন বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা কত হবে? এটা ক্যালকুলেট করো। টু এন প্লাস ওয়ান স্কোয়ার, উপরটা ক্যালকুলেট করতে হলেই হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে লিমিট, এইটা মাইনাস ওয়ান তার সঙ্গে এন গুণ, তাহলে কত আছে? 4n মাইনাস 3 নাকি? 4n স্কোয়ার প্লাস 3n বাই 2n প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা হচ্ছে 1। কিছু এই এটা মাইনাস ওয়ান করলাম ইন্টু এন করলাম, কারণ 4n মাইনাস 3 আসছে, 4n প্লাস 3 আসছে, ইন্টু এন আছে, তাহলে 4n স্কোয়ার প্লাস 3n। তাহলে কি 1 হলো মানে কি? র্যাবিস টেস্ট কিছু বলতে পারলো না, তাহলে দাস র্যাবিস টেস্টও ফেল হচ্ছে, র্যাবিস টেস্ট ফেলস। ঠিক আছে, কোয়াচিও এই রেশিও টেস্টও ফেল, র্যাবিও ফেল। যখন র্যাবি ফেল করবে, আমরা কিন্তু রেশিও না করলে র্যাবিতে কিছু কনক্লুশন পেয়েছি আগের অঙ্কতে, কিন্তু এখানে সেটাও হচ্ছে না, রেশিও ফেল করছে, র্যাবিও ফেল করছে। যখন র্যাবি ফেল করবে গাউসে চলে যাবে, গাউসে করতে গেলে কী করতে হবে? যেটাকে পাওয়ারে তুলে নেবে, যেভাবে করে এইটার মতো। দেখো এইটাই আছে কিন্তু এখানে, ঠিক আছে, শুধু এখানে এক্সট্রা গুণ আছে, এক্সট্রা এটি এই অঙ্কটা কিন্তু আছে, শুধু এখানে এক্সট্রা খালি গুণ আছে আলাদা। আর এখানে স্কোয়ারটা দেখানো ছিল, এখানেও আছে একই জিনিস, একই অঙ্ক, শুধু এখানে এক্স টু দি পাওয়ার এনটা গুণ আছে। শুধু ফেলিওরটা দেখানোর জন্য করছি, গাউস সবসময় একটা কিছু কনফিউশন দেয়। ঠিক আছে, দেখো যে গাউস টেস্ট করলে কথা হবে, 1 হলে তো দেখো গাউস টেস্ট এখান থেকেই বলতে পারি, ঠিক আছে, আবার না করলেও চলবে। এখানে আমি এখানে করেছি অলরেডি, এই টার্মটাই ছিল এখানে, তাই না? তাহলে যে নাও অ্যাপ্লাই গাউস টেস্ট, যে ইউএন বা ইউএন প্লাস ওয়ান, এটা কত আছে? হচ্ছে 2n প্লাস 2 বাই 2n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, আগের অঙ্ক থেকে লেখো 2n প্লাস 2 বাই 2n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা করলে কত হবে? করলে হবে হচ্ছে তোমার যেটা আছে এটা লিখি, কত ছিল এটা? যে 1 প্লাস 1 বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, এটা প্রুভ ইট, কিন্তু হ্যাঁ করে দেখাবে। 1 প্লাস 1 বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, তার মানে কত? কী বলতে এটা কনভার্সন, ওটা এক, বিটাও এক, এটাও এক। সেই বিটাটা এক হলে ডাইভারজেন্ট ছিল ওদের, এখানে আমি কী লিখলাম? বিটা এক হলে ডাইভারজেন্ট ছিল, এটা কনভার্জেন্ট লিখেছি ভুল করে, এটা ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, বিটাটা এক, এও এক বিও এক, এ এক বি, মানে এখানে লেস ইকস্ট ছিল, দেখবে উল্টো লিখছি, এই যে এটা এক আর বিটা লেস ইকস্ট এক, তাহলে বিটা এখানে এক আসছে, ইকুয়াল টু কিন্তু ডাইভারজেন্টের মধ্যে এক ঢুকে আসে, এটা ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, এটা কনভার্জেন্ট না, এটা ডাইভারজেন্ট। আচ্ছা, তাহলে এখানেও কত? এটা একটা প্রুভ ইট, কিন্তু করে দেখাবে এটা। দাস বাই গাউস টেস্ট, দাস এ ইকোয়াস টু 1 বি ইকোয়াস টু 1, therefore series even divergent। বুঝে গেল? এই হচ্ছে গাউস টেস্টের অ্যাপ্লিকেশন। বেশ, এবারে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের হোমওয়ার্ক দেখো এবার। আচ্ছা, মোটামুটি সব হয়ে গেল, আর কিছু দেখানোর নেই আমার। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি এখানে হোমওয়ার্কটাকে লিখি, অনেক হোমওয়ার্ক হবে এবার, সব কমপ্লিট পার্ট, শুধু অল্টারনেটিভ সিস্টেম বাকি আছে। সেটা হচ্ছে আগের পার্টে যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে যে না আগের দিনে বলতে লাস্ট পার্টে
আচ্ছা লাস্ট পার্টে 5D 5E 5D এটা ছিল 5E ছিল, মানে 5E আমার দেওয়া হয়ে গেছে। 5E 5-এর সব কটা দেওয়া ছিল, ঠিক আছে? তো তারপর থেকে দেখ আচ্ছা না 5E 5 দেওয়া ছিল, 5Dটা বোধহয় পুরোটা দেওয়া ছিল, ডিটা পুরোটা হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই এবার। আচ্ছা 5D যেগুলো হয়নি সেগুলো করা হয়, সেটা 5D 9 দেওয়া হয়নি, 9টা আমি করে দিয়েছি, দুটো অঙ্ক দেওয়া আছে, আমাদের একটা করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা 5D আগে বলছি, 5D এর 9 দেখবে অল, ঠিক আছে? 5D এর 9 পুরো করবে। আচ্ছা 5E তে আসবে, বা 5E তে 2 এর সব করবে, ঠিক আছে? 2 এর সব করবে, 5 করবে সব, 7 করবে, ঠিক আছে? আচ্ছা আর যেটা করতে হবে, এই জি পার্ট এটাই মেন, জি থেকে কিন্তু পরীক্ষাতে আসবে, যেখানে মিসলেনিয়াস দেওয়া আছে, কিছু মেনশন করা নেই কোন টেস্ট দিয়ে করতে হবে, ঠিক আছে? জি পার্ট 5G পার্ট দেখবে এইটা দেওয়া আছে, এই মিসলেনিয়াস টাইপ বলে দেখবে দেওয়া আছে, ঠিক আছে? এখানে যদি এখন শেষ হয়নি আমার, কারণ এখানে অল্টারনেটিভ সিরিজ আছে, অল্টারনেটিভ সিরিজ এখন অনেক টেস্ট বাকি আছে, ঠিক আছে? কিন্তু আমি যেটা দিচ্ছি আজকে এই পার্টে, জি পার্টের 1-এর সব কটা হবে, ঠিক আছে? 2-এর সব কটা হবে, প্রথম দিন থেকে যা করা আছে সেটা দিয়ে হবে, 3-এর সব কটা হবে, ঠিক আছে? 4-এরটাও হয়ে যাবে, 4-এরটা যে পড়িয়েছি 4-এরটা হয়ে যাবে, 4-এরও সব কটা হবে, আর 4-এর সব কটা হবে। তো তারপরে যেটা হবে 8-এর সব কটা হবে, 7 আর 8, 7-এরও সব কটা করবে, 8-এরও সব কটা করবে, ঠিক আছে? 7-এ শুধু অল্টারনেটিভ সিরিজ আছে, ওটা ওই লিবনিজ দিয়ে হয়ে যাবে, আর 8-এর গুলো আছে, 8-এর সব কটাই হবে, মানে 8-এরটা পুরোপুরি পজিটিভটা আছে, 8-এর গুলো ভালো অঙ্কগুলো, ঠিক আছে? তবে 8-এর অঙ্কে একটা ভুল আছে, এই যে 8-এর অঙ্কগুলো আছে দেখবে, ওটা মানে বলে দিই কোনটা কোনটা কাজ দিলাম, সবটাই দিলাম কিন্তু, হ্যাঁ 1 2 3 4 7 8, 5 6 লাগবে না, 5 6 5টা করে দিয়েছি বোধহয়, ঠিক আছে? তো 6-একটা সিলেবাস নেই, রিয়াড ইঞ্জিনটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আগের বার অঙ্ক দিয়েছিল, পড়াতে আমাকে হবে, কিন্তু তখন পড়াবো তখন দিয়ে দেবো, এটা অসুবিধা নেই। তো এই 7 8 দেখবে সব অঙ্ক, আর 1 থেকে যা বললাম দেখবে। তবে 8-এর যে অঙ্কটা আছে, 8-এর এই অঙ্কটা কনভার্জেন্ট হবে, 8-এর দেখবে ও এর অঙ্ক, আমার বইতে ও দিয়ে নাম আছে, ঠিক আছে? 8-এর ও হচ্ছে 2/1 কিউব, 2/2 কিউব, 3/2 কিউব, 4/3 কিউব, এরকম আছে, এটা কনভার্জেন্ট হবে, এটা ডাইভার্জেন্ট দেওয়া আছে, ঠিক আছে? এই একটা তো ভুল আছে, ঠিক আছে? মানে এতদিন যা করালাম সেই বেসিসে করতে হবে, যেমন ধরো এম এর অঙ্কটা এই মাত্র করলাম, এই যে এম এর অঙ্কটা দেখো, কিন্তু এম এর অঙ্ক 2-এর এম, এটা এখান থেকেই সব প্র্যাকটিস করে একটা একটা করে দিয়েছি, 2-এর এমটা গাউস টেস্ট থেকে করলাম, তো বাকিগুলো ট্রাই করবে, দেখবে কোনটা কি হয়, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো পরের পার্ট, এটা হোমওয়ার্ক এখানে থাকলো, এটা পরের পার্টটা, পরের পার্টটা খুব বেশি কিছু আমি শুরু করছি না, কারণ এটা কমপ্লিট করতে হবে, আর একটুখানি বাকি আছে, খুব বেশি বাকি না, দুটো ডেফিনেশন ক্লাসকে লিখে রাখছি, আর একটা জিনিস খালি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কনভার্জেন্সি এবার অন্যরকম দেখব, সেটা হচ্ছে যে ডেফিনেশন, যে অ্যাবসোলিউট কনভার্জেন্ট, এই কথাটার মানে সিরিজ তো কনভার্জেন্ট জানি, কিন্তু একটা সিরিজ কনভার্জেন্ট তো হলো, কনভার্জেন্ট মানে সিরিজটা কনভার্জেন্ট, এবার কনভার্জেন্সি দু রকম, একটা হচ্ছে অ্যাবসোলিউট কনভার্জেন্ট, একটা হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট, সেটা মানেটা কি? কনভার্জেন্স GNC, এটা জেন্ট
সিই, অ্যাবসলিউট কনভার্জেন্স। অ্যাবসলিউট কনভার্জেন্স মানে কি বলছে, সিরিজটা কনভার্জেন্ট, একটা সিরিজকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলবো যে তার মডেল সিরিজটা কনভার্জেন্ট। এই সিরিজ an is said to be absolutely convergent. A series an is said to be absolutely convergent if series mod n এর মড নিয়ে সিরিজ তৈরি করছে, যদি এটা কনভার্জেন্ট, এটা ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, ডেফিনেশন হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট। এটা কি বলছে, সিরিজটাকে কন্ডিশনালি কনভার্জেন্ট বলবো যদি মেন সিরিজটা কনভার্জেন্ট হয় কিন্তু মডটা ডাইভার্জেন্ট, মানে উল্টো। ঠিক আছে, এনটা এনটাকে অ্যাবসলিউটলি বলবো যদি এইটা কনভার্জেন্ট হয়, কিন্তু এন কনভার্জেন্ট কিনা বলেনি এখন, স্যার পরে আসছে। মডটা কনভার্জেন্ট মানে কি, এটাও কনভার্জেন্ট, মানে এইটা কনভার্জেন্ট হয় এটাও কনভার্জেন্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে সিরিজ কনভার্জেন্ট হয়, মানে মড কনভার্জেন্ট মানে এটাও কনভার্জেন্ট, এটা প্রমাণ আছে। ঠিক আছে, কিন্তু এরকম হতে পারে যে ইস দ্য কনভার্স টু, কনভার্সটা কি সত্যি না হতে পারে, তারই এক্সাম্পল হচ্ছে কন্ডিশনালি। মানে এন কনভার্সলি মড এন কনভার্স, আমার বক্তব্য যেটা, মড এন কনভার্জেন্ট মানে কিন্তু এন কনভার্জেন্ট, কিন্তু এন না হলে এন হলে, কিন্তু এন কনভার্জেন্ট হলে কি মড এন হবে, না হতে পারে। যারা হবে না তারাই কন্ডিশনালি কনভার্জেন্ট, মানে এর রিভার্স পার্টটা হচ্ছে এইটা। ঠিক আছে, মানে এইটা হলে এইটা ঘটে, কিন্তু ইজ দ্য কনভার্স টু, যে এন কনভার্জেন্ট হলে কি মড এন হবে, নাও হতে পারে। ঠিক আছে, যাদের ক্ষেত্রে এটা ঘটবে, যাদের ক্ষেত্রে ঘটবে না যে এন কনভার্জেন্ট কিন্তু এটা নয়, এটা যাদের ক্ষেত্রে ঘটবে তারা কন্ডিশনালি কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে কি লিখবো ডেফিনেশন, তাহলে উল্টোটাই লিখবো যে এ সিরিজ an is said to be conditionally convergent if series an is convergent but series an is convergent but series mod n এটা is divergent, এটা convergent। মেন সিরিজটা কনভার্জেন্ট কিন্তু এই মডেল সিরিজটা ডাইভার্জেন্ট যদি হয় তাদেরকে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ বলা হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাবসলিউটলি কনভার্জেন্সের সঙ্গে এমনি কনভার্জেন্সের সম্পর্ক। একটা সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কনভার্জেন্ট হয়। ঠিক আছে, সেইটা আজকে প্রমাণ করছি, এই অবধি আজকে থাকবে যে অ্যান অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় এসছে। একটা সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে, মানে মড এন কনভার্জেন্ট হলে এন কনভার্জেন্ট হবে। অ্যান অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এটা প্রুফ করো। Let n be a series which is absolutely convergent. ঠিক আছে, n একটা সিরিজ, এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। n টা সিরিজ কনভার্জেন্ট মানে কি, এখান থেকে কি বলতে পারো? অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে কি, যে মডটা কনভার্জেন্ট। রিজন প্লাস বলতে পারি যে মড এন সিরিজটা কনভার্জেন্ট। ঠিক আছে, এটা কনভার্জেন্ট মানে কি, কচি ক্রাইটেরিয়া হোল্ড করবে। তাহলে সিরিজের কচি ক্রাইটেরিয়া কি ছিল? রিজন প্লাস
for any epsilon greater than 0 there is n belongs to n such that কি হবে যে mod of an plus 1 mod of an plus 2 small n plus dot 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 plus mod of an plus p তার mod এটা less than epsilon for all n greater than equal to 1 ঠিক আছে এটা করবে এবার দেখাতে হবে কি মানে যে মেন সিরিজটা কনভার্জেন্ট তাহলে কি এই শুধু মড মানে ভেতরের মডটা থাকবে না এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস পি তার মডটা লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার দেন ঠিক আছে এবার নোট দ্যাট এই মডের মতোই হবে যেটা করতে যে এইটার সঙ্গে এটা কি সম্পর্ক যে মড অফ এ এন প্লাস ওয়ান এ এন প্লাস টু প্লাস ডট 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 এ এন প্লাস পি হোল মড এইটার সাথে এটার কি সম্পর্ক যে এ এন মানে মডটাকে ভাঙছে আর কি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছে ঠিক আছে এর সঙ্গে রিলেস ইকুয়ালস টু এটা যদি এইটা আমরা মড নিই তাহলে সমান থাকবে এইটা মানে তুমি হোল মড নাও এ এন প্লাস ওয়ান এ এন প্লাস টু প্লাস ডট 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 এ এন প্লাস হোল মড তাই তো এটা কি লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু তাই তো তাহলে এটা লেস দেন এপসিলন হলো তো এটা লেস দেন এপসিলন মানে কি বাই কচি ক্রাইটেরিয়া সিরিজ এনটা কনভার্জ by Cauchy criteria so series n convergent তাহলে অ্যাবসলিউটলি হলে কনভার্জেন্ট কিন্তু কনভার্জেন্ট হলে অ্যাবসলিউটলি নাও হতে পারে কনভার্সটা টু নাও হতে পারে কনভার্সটা টু যারা নয় তারাই কন্ডিশনালি কনভার্জেন্ট মানে এই থিওরেমের কনভার্সটাই যারা হোল্ড করবে ঠিক আছে যারা হোল্ড করবে না আর অ্যাবসলিউটলি হলে কনভার্জেন্ট হয় কিন্তু কনভার্জেন্ট হলে কি অ্যাবসলিউটলি হয় তাই দেখো সেটা দেখো এখানে ডেফিনেশনে লেখা হয়েছে যে সিরিজটা কিন্তু দা কনভার্জেন্ট মেন সিরিজটা কনভার্জেন্ট কিন্তু মডটা ডাইভার্জেন্ট তার মানে কি সেটা কন্ডিশনালি কনভার্জেন্ট তার মানে কি এর ডিভার্সটা হচ্ছে না যাদের তারাই কন্ডিশনালি কনভার্জেন্ট ঠিক আছে অ্যাবসলিউটলি কনভার্জেন্সি হলে কনভার্জেন্সি এই থিওরেমের রিভার্সটা এই থিওরেমের উল্টোটা যারা হোল্ড করবে না তারাই কন্ডিশনালি কনভার্জেন্ট ইনফ্যাক্ট কেউই করবে না ঠিক আছে মানে সবাই করছে না কিছু কেউ কেউ করতে পারে কিন্তু সবাই করবে না যারা করবে না তারা কন্ডিশনালি কনভার্জেন্ট ঠিক আছে বেশ এই অবধি আজকে থাক নেক্সট পার্টে আমরা কন্ডিশনালি কনভার্জেন্সের সঙ্গে অ্যাবসলিউটলি কনভার্জেন্সের সম্পর্ক দেখব ঠিক আছে আরও কিছু থিওরেম আছে সেইগুলো দেখবো নেক্সট পার্টে তাহলে আমাদের কমপ্লিট হবে আর এইটা হোমওয়ার্ক থাকলো এটা অনেকটাই হোমওয়ার্ক এটা সময় নিয়ে ট্রাই করবে ঠিক আছে তারপরে আমরা নেক্সট পার্টে যাবো লাইভ ক্লাসে যেগুলো হবে না সেগুলো চেক করবো